বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের ঐতিহাসিক বই গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে নবম পর্ব, মালয় উপদ্বীপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কথা। রাশেদ, তোমাকে একটা প্রশ্ন করি, বলো বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোন দেশে অবস্থিত? রাশেদ বলল, সেটা তো আমার জানা নেই, তবে ধারণা করতে পারি হিন্দুদের উপাসনালয় হিসেবে সবচেয়ে বড় মন্দির ভারতেই হওয়ার কথা, নাকি? সোহান বলল, উত্তরটা হয়নি। তুমি তাজ্জব হয়ে যাবে, ফিলিপাইন বাদে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় প্রত্যেকটি দেশে একসময় ভারতীয় হিন্দু সংস্কৃতির আধিপত্য ছিল। সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়ার মুদ্রায় ভারতীয় দেবতা গণেশের ছবি আছে। মালয়েশিয়াতে তামিল হিন্দুদের ব্যাপক আধিপত্য আছে। থাইল্যান্ডের লোকজন ভারতীয়দের মতো হাত জোর করে নমস্কারের সম্বোধন করে। লাওস ও ভিয়েতনামে প্রচুর হিন্দু মন্দির আছে। শুধু হিন্দু সংস্কৃতি নয়, বৌদ্ধ সংস্কৃতির প্রভাব ব্যাপক। এসব দেশে বৌদ্ধদের সংখ্যা প্রচুর। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এক পর্যায়ে হয়ে পড়ল মুসলিম প্রধান দেশ। কালক্রমে হিন্দু সংস্কৃতির উল্লেখযোগ্যভাবে হ্রাস পেল। এখন প্রশ্নের উত্তরটা দিয়েই ফেলি। বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দিরটি অবস্থিত কম্বোডিয়ায়। চলো আমরা বৈচিত্র্যে ভরপুর দক্ষিণ পূর্ব এশিয়া 10টি দেশ সম্পর্কে পরিচিত হই। দক্ষিণ পূর্ব এশিয়া 10টি দেশ মিলে অত্যন্ত কার্যকর আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ান গড়ে তুলেছে। এই দেশগুলোর নাম মুখস্থ রাখার জন্য খুব চমৎকার একটা ছন্দ আছে। যদিও আমি ছন্দ মুখস্থ করতে অপারগ, তবুও এই ছন্দটা ভালো লাগে। ছন্দটা হলো, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। 10টি দেশ সম্পর্কে একটু বিশ্লেষণ করা দরকার। এম মানে মিয়ানমার, টি থাইল্যান্ড, বি ভিয়েতনাম, এফ ফিলিপাইন, আই ইন্দোনেশিয়া, এল লাওস, এম মালয়েশিয়া, বি ব্রুনাই, সি কম্বোডিয়া, এস সিঙ্গাপুর। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ কিন্তু 11টা। একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ হিসেবে ইন্দোনেশিয়া থেকে মুক্তি লাভ করে পূর্ব তিমুর 2002 সালে। পাশের বাড়ির মিয়ানমার দিয়েই আলোচনা শুরু করি। ব্রিটিশ পূর্ব মিয়ানমার। মিয়ানমার দেশটা নিয়ে কথা বললেই রোহিঙ্গাদের দুর্দশার কথাই মনে পড়ে। আসলে আমাদের এত কাছে হয়েও মিয়ানমার সম্পর্কে অনেক কম জানি। মিয়ানমারের বার্মিজ জাতীয়তাবাদী গোষ্ঠী কর্তৃক নির্দয়ভাবে রোহিঙ্গাদের উপর আগ্রাসন চালানোর কারণে এই দেশটার সাথে আমাদের সদ্ভাব গড়ে উঠতে পারেনি। সে যাই হোক, এ ব্যাপারে অন্যত্র আলোচনা হবে। মিয়ানমারের লোকজনের সাথে চীন ও থাইল্যান্ডের লোকজনের অনেক মিল আছে। মিয়ানমারের লোকজন মূলত মঙ্গোলীয় সংস্কৃতির অধিকারী। মিয়ানমারের লোকজন প্রধানত বৌদ্ধ। বিখ্যাত পর্যটক মার্কো পোলো মিয়ানমারের পাগান লোকজনের অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। তৎকালীন সময় চীন শাসক কুবলাই খান মিয়ানমারের পাগান সাম্রাজ্যে অভিযান চালিয়েছিলেন। 1364 সালে পাগানদের পতন হয়। তারপর থেকে 1885 সাল পর্যন্ত বিভিন্ন রাজবংশ মিয়ানমার শাসন করে। সাল থেকেই প্রায় সম্পূর্ণ মিয়ানমার ব্রিটিশদের পদানত হয়। ব্রিটিশ শাসনামলে মিয়ানমারের তৎকালীন নাম ছিল বার্মা। 1989 সালে বার্মার নাম পরিবর্তিত হয়ে মিয়ানমার হয়। ব্রিটিশদের সাথে বার্মিজদের প্রথম যুদ্ধ হয় 1824 সালে। বার্মার রাজা বোদাওপায়া এবং তার পুত্র পপি দোয়ার আমলে বার্মার সীমানা বাংলাদেশের কক্সবাজার, ভারতের আসাম ও মণিপুর সংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। পদি দোয়ার সেনাপতি কক্সবাজারের শাহপুরী দ্বীপটি দখলে করে ব্রিটিশ কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায়। ব্রিটিশ গভর্নর লর্ড আমহার্স্ট বার্মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে বার্মার শোচনীয় পরাজয় হয়। পরাজিত হয়ে বার্মা বর্তমান রাখাইন প্রদেশ ব্রিটিশের হাতে ছেড়ে দেয়। তারপর থেকে ব্রিটিশ আশ্রিত রাখাইন প্রদেশে চট্টগ্রাম ও কক্সবাজারের লোকজন দলে দলে প্রবেশ করে। তবে প্রায় 800 বছর যাবৎ রাখাইন প্রদেশে মুসলিম শাসন ছিল। মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার একটি উল্লেখযোগ্য অবদান আছে। দ্বিতীয় ব্রিটিশ বার্মা যুদ্ধ। 1851 সালে কয়েকজন ব্রিটিশ বণিক বর্মীদের হস্তে লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হলে লর্ড ডালহৌসি বার্মিজ সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আবারও ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ শুরু হলো বার্মিজদের। তবে যুদ্ধে রেঙ্গুয়েন সহ বিশাল এলাকা ব্রিটিশদের দখলে এলো। তৃতীয় ব্রিটিশ বার্মা যুদ্ধ। 1885 সালে ব্রিটিশদের কাছে বার্মা পুরোপুরি তাদের স্বাধীনতা হারায়।
সমগ্র বার্মায় ব্রিটিশ শাসন বলবৎ হয়। ইংরেজি ভাষা ও সংস্কৃতি বার্মায় ছড়িয়ে পড়ে। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে বার্মা স্বাধীনতা লাভ করে। বার্মার স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন সূচির পিতা অং সান। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সংস্কৃতির দাপট। আজকের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এসব দেশগুলিতে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বিস্তার লাভ করেছিল দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ইসলাম ধর্মের আগমনের পূর্বে এসব দেশের আদি ধর্ম ছিল হিন্দু ও বৌদ্ধ। বিশেষত দক্ষিণ ভারতের লোকজন জলপথে জাভা, সুমাত্রা এসব উপদ্বীপে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। এজন্য এখনও এসব দেশে প্রচুর হিন্দু মন্দির পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। হিন্দু ও বৌদ্ধ ধর্মকে আশ্রয় করে গড়ে উঠেছিল মাজাপাহিত সাম্রাজ্য। 1293 সাল থেকে 1520 সাল পর্যন্ত সময়টাতে মাজাপাহিত সাম্রাজ্য পুরো মালয় উপদ্বীপ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে নিয়ন্ত্রণ করছিল। চতুর্দশ ও পঞ্চদশ সালে ভারতবর্ষ সহ ইরানের শক্তিশালী মোগল ও সাফাভিদ রাজবংশ গড়ে ওঠে। মুসলিমরা অনেক শক্তিশালী হয়ে ওঠে। গুজরাট ও ইরানের মুসলিমরা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবতরণ করে। ধীরে ধীরে এসব দেশের লোকজন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ওঠে। এসব দেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছে মুসলিম ব্যবসায়ীরা। তবে পরবর্তীতে এসব দেশও ইউরোপীয়দের দখলদারিত্ব চলে। ইন্দোনেশিয়া দখল করে নেদারল্যান্ড আর মালয়েশিয়া দখল করে ব্রিটেন। 1945 সালে ইন্দোনেশিয়া আর 1957 সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে। এই ফাঁকে আরেকটা অদ্ভুত তথ্য জানিয়ে রাখি, সিঙ্গাপুর পৃথিবীতে একমাত্র দেশ যারা স্বাধীনতা চায়নি। তাদেরকে জোর করে তাদের দেশের অংশ থেকে বের করে দিয়েছিল মালয়েশিয়া। জেলেপাড়া হিসেবে সিঙ্গাপুর ছিল হতদরিদ্র এলাকা। 1965 সালে তাদের উপর স্বাধীনতা চাপিয়ে দেওয়ার কারণে বাধ্য হয় সিঙ্গাপুর নিজেদের উন্নতি করতে। আধুনিক সিঙ্গাপুরের জনক ছিলেন লি কুয়ান ইউ। তার হাত ধরে সিঙ্গাপুর সমৃদ্ধির শিখরে ওঠে। এশিয়ার একমাত্র স্প্যানিশ কলোনি ফিলিপাইন। ফিলিপাইন দেশটি পুরো এশিয়ার মধ্যে একটা অন্যরকম দেশ। 1565 থেকে 1898 সাল পর্যন্ত এ দেশটা ছিল স্প্যানিশ কলোনি। তারপর 1898 সালে স্পেন যখন আমেরিকার কাছে যুদ্ধে হেরে যায়, তখন এই কলোনি আমেরিকার দখলে আসে। দীর্ঘদিন স্পেন ও আমেরিকার কলোনি থাকার কারণে ফিলিপাইনের অধিকাংশ জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে একটা সময় ফিলিপাইনেও উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ছিল। স্প্যানিশ অভিযাত্রীরা যখন ফিলিপাইনে আসলো, তখন তারা দেখতে পেল একদল লোক ইসলামের অনুশাসন মেনে চলছে। মুসলিম জনগোষ্ঠীর সাথে স্পেনের পরিচয় ছিল শত শত বছর ধরে। স্পেনের লোকজন মুসলিমদের মুর বলে ডাকত। ফিলিপাইনে যখন এরকম মুসলমানদের সন্ধান পেল স্প্যানিশরা, তখন তারা এসব মুসলমানদের নাম ছিল মরমুসলিম। থাইল্যান্ড নিয়ে অল্প একটু আলাপ। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি কখনোই ইউরোপীয় উপনিবেশিক শক্তির শাসনে ছিল না। তবে এতে থাইল্যান্ডের কোনো কৃতিত্ব নেই, কারণ ফ্রান্স, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া এই তিনটি দেশ দখল করে নিজেদের শাসন কায়েম করেছিল। ভারত ও চীনের বৌদ্ধ হিন্দু ধর্মের মিশ্র সংস্কৃতির কারণে এই তিনটি দেশকে ইন্দোচীন বলা হয়। ব্রিটেন ও ফ্রান্স যাতে নিজেদের মধ্যে কোনো মারামারি না লাগে, এই জন্য থাইল্যান্ডকে বাফার স্টেট করা হয়। সিদ্ধান্ত হয় থাইল্যান্ডকে কেউ দখল করবে না। এই জন্য আমি বলি, থাইল্যান্ড যে স্বাধীন ভূখণ্ড ছিল, এতে থাইল্যান্ডের কোনো কৃতিত্ব নেই। দক্ষিণ পূর্ব এশিয়া পর্ব সমাপ্ত। ওশেনিয়া মহাদেশের কথা। সোহান আলোচনা শুরু করলো ওশেনিয়া মহাদেশ নিয়ে। রাশেদ বলে, কেউ কেউ বোধহয় এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ নামে আখ্যায়িত করে থাকে। কারণ কি? কারণ আর কিছুই না, সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে এই ওশেনিয়া মহাদেশ। 14টি স্বাধীন দেশ আছে এখানে, তবে সবচেয়ে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দাপটের সামনে অন্য দেশগুলো কেমন যেন ম্রিয়মাণ। চিন্তা করো, পুরো ওশেনিয়া মহাদেশের আয়তন 81 লক্ষ বর্গ কিলোমিটার। এর মধ্যে অস্ট্রেলিয়ার আয়তন 76 লক্ষ বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়া আয়তনে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশ, যদিও লোক সংখ্যায় অবিশ্বাসজনক কম। 2 কোটির কিছু বেশি লোক অস্ট্রেলিয়াতে বসবাস করে। অবশ্য আরেকটা চমৎকার দেশ আছে, তা হচ্ছে নিউজিল্যান্ড। ক্রিকেট আর রাগবির জন্য বিখ্যাত নিউজিল্যান্ড দেশটা ছবির মতো সুন্দর।
সারা দেশটাই সাজানো বাগানের মতো সুন্দর। বাকি 12টি দেশ খুবই ছোট্ট ছোট্ট দ্বীপ। ওশেনিয়া মহাদেশ পুরোটাই বিশাল প্রশান্ত মহাসাগর দিয়ে ঘেরা। একটা ব্যাপার কি জানো রাশেদ, এই ওশেনিয়া মহাদেশটা আমেরিকা মহাদেশের মতো অনাবিষ্কৃত ছিল এক সময়। রাশেদ থামিয়ে দিয়ে বলল, নিশ্চয়ই পরে সেটা আবিষ্কার করেছে ইউরোপীয়রা, লুটপাট চালিয়েছে আর নানা কুকর্ম করেছে, তাই নয় কি? তোমার কথাটা সত্যি বটে, কিন্তু ওশেনিয়া মহাদেশের বেলায় একটু অন্যরকম ইতিহাস আছে। 1528 সালে পর্তুগিজরা প্রথম অস্ট্রেলিয়ায় পা রাখে। এখানে সভ্যতা ছিল একদম আদিম স্তরে। এখান থেকে আসলে লুটপাট করার কিছুই ছিল না। চাষাবাদের জন্য দাস আনারও প্রয়োজন পড়ে না। আমেরিকার আদিবাসীরা যেমন রেড ইন্ডিয়ান নামে পরিচিত, ঠিক তেমনি অস্ট্রেলিয়ার আদিবাসীরা অ্যাবরিজিন নামে পরিচিত। তার আগে বলে নেই, অস্ট্রেলিয়া শব্দটির অর্থই হচ্ছে এশিয়া দক্ষিণাঞ্চল। তুমি লক্ষ্য করলে দেখবে ইন্দোনেশিয়ার সাথে অস্ট্রেলিয়ার সীমানা রয়েছে, যদিও সেটা জল সীমান্ত। শুধু তাই নয়, ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশ পূর্ব তিমুরের সাথেও অস্ট্রেলিয়ার জল সীমান্ত রয়েছে। পূর্ব তিমুর হচ্ছে একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ। অস্ট্রেলিয়ায় ইউরোপীয়দের আগমন। আগেই বলেছি, অস্ট্রেলিয়াতে প্রথম আগমন ঘটে পর্তুগিজদের। তবে অস্ট্রেলিয়া সহ আশেপাশের জল সীমানায় প্রথম সার্থকভাবে প্রদক্ষিণ করে ডাচরা। 1682 সালে ডাচ নাবিক অ্যাবেল তাসমান প্রথম নিউজিল্যান্ডের ভূখণ্ডে পা রাখেন। তার নামানুসারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সাগরের নাম তাসমান সাগর। এই দেশ দুটি তাসমান সাগরের প্রতিবেশী নামে পরিচিত। ক্রিকেট খেলার সময় তুমি দেখবে সাংবাদিকরা এই টার্মটা ব্যবহার করে। তবে অস্ট্রেলিয়া মহাদেশে বসতি গড়ার ক্ষেত্রে আবার ব্রিটিশরাই অগ্রণী। ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক 1770 সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এসে পৌঁছান। ব্রিটিশ সরকার দাগি আসামিদেরকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে সেখানে ব্রিটিশ জনবসতি গড়তে চাইল। ইতিমধ্যে আমেরিকায় কলোনি হাতছাড়া হয়েছে ব্রিটিশের। প্রশান্ত মহাসাগরে নৌশক্তির উপস্থিতি বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তাই সাম্রাজ্যবাদী ব্রিটেন অস্ট্রেলিয়াতে এই পরিকল্পনা নিল। 1787 সালের 13 মে 570 জন পুরুষ ও 160 জন মহিলা দাগি আসামিদের প্রথম চালান অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে কয়েক হাজার দাগি আসামিদের জাহাজে ভরে অস্ট্রেলিয়াতে পাঠানো হয়। 1830 সালের মধ্যে প্রায় 58,000 দাগি আসামি অস্ট্রেলিয়ায় চলে আসে। তার মধ্যে নারী অপরাধের সংখ্যা ছিল 8,000। রাশেদ বলল, কি তাজ্জব কথা! আজকের পৃথিবীতে অস্ট্রেলিয়ানরা সবচেয়ে সভ্য হিসেবে পরিগণিত। তাদের পূর্বপুরুষেরা দাগি আসামি ছিল, এই ব্যাপারটা আমি আসলে মানতেই পারছি না। আমার প্রিয় ক্রিকেটার স্টিভ ওয়াহ তাহলে এসব আসামিদের বংশধর। অবশ্য তারপর থেকে অন্যান্য ইউরোপীয়রা ধীরে ধীরে অস্ট্রেলিয়াতে পাড়ি জমায়। 1901 সাল নাগাদ অস্ট্রেলিয়া ভূখণ্ডের সাদা চামড়ার ইউরোপীয়দের সংখ্যা দাঁড়ায় 33,70,000। রাশেদ জিজ্ঞেস করলো, আদিবাসীদের কি হলো? তারাও কি আমেরিকা মহাদেশের মতো জারে বংশে নির্মূল হয়ে গিয়েছিল নাকি? ঠিক সেরকম নয়। ইউরোপীয়রা আসার আগে প্রায় 10 লক্ষ আদিবাসী ছিল অস্ট্রেলিয়ায়। জারে বংশে নির্মূল হয়ে যায়নি অস্ট্রেলিয়ার আদিবাসীরা। এখনও অস্ট্রেলিয়াতে আদিবাসীরা আছে। তবে ইউরোপীয়রা যাওয়ার পর আদিবাসীরা আর আধুনিকতার সাথে খাপ খাওয়াতে পারেনি। রোগে শোকে অনেকেই মারা যায়। 1851 সালে অস্ট্রেলিয়া প্রথমে সাংবিধানিক স্বাধীনতা লাভ করে মানে কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি। অস্ট্রেলিয়ার ব্রিটিশ আদিবাসীদেরকে কলোনি হিসেবে না দেখে ব্রিটিশ রাজ তাদেরকে সাংবিধানিকভাবে একটা অঞ্চলের আওতায় নিয়ে এসে স্বায়ত্তশাসন দিয়ে দেয়। মজার ব্যাপার হলো, অস্ট্রেলিয়ার কিন্তু কোনো স্বাধীনতা দিবস নেই। তারা টেরই পায়নি কবে স্বাধীন হয়েছে। তবে 1901 সালের জানুয়ারি মাসের 1 তারিখ স্বাধীন সার্বভৌম অস্ট্রেলিয়ার জন্মদিন বলে ধরে নেওয়া যায়। সেদিনই কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া দেশটির জন্ম হয়। কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দিবস হচ্ছে 26 জানুয়ারি। একটু আগে যে তোমাকে বলেছিলাম 1787 সালের 13 মে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দাগি আসামিদের প্রথম চালান রওনা হয়, সেটা 1788 সালের 26 জানুয়ারিতে অস্ট্রেলিয়া অবতরণ করে। আজকের সাদা চামড়ার অস্ট্রেলীয়রা তাদের পূর্বপুরুষদের আগমনকালকে স্মরণ করে সেই দিন। কিছু ভৌগোলিক তথ্য। অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ গোলার্ধের অন্তর্ভুক্ত একটা দেশ, আর আমরা এশিয়ার লোকজন হলাম উত্তর গোলার্ধের অন্তর্গত। অস্ট্রেলিয়ার আবহাওয়ার সময়কাল আমাদের আবহাওয়ার ঠিক বিপরীত। ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি গরম পড়ে, আর এপ্রিল মাস হচ্ছে
অস্ট্রেলিয়ার সবচেয়ে শীতলতম মাস। মোট 6টি প্রদেশ আছে অস্ট্রেলিয়াতে। এটা তালিকাটা মনে রাখো। প্রদেশের নাম: 1 নিউ সাউথ ওয়েলস, রাজধানী সিডনি। 2 ভিক্টোরিয়া, রাজধানী মেলবোর্ন। 3 কুইন্সল্যান্ড, রাজধানী ব্রিসবেন। 4 তাসমানিয়া, রাজধানী হোবার্ট। 5 ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, রাজধানী পার্থ। 6 দক্ষিণ অস্ট্রেলিয়া, রাজধানী অ্যাডেলাইড। ক্রিকেট প্রেমীরা অবশ্যই এই 6টি প্রদেশের রাজধানীর নাম শুনে থাকবে। আরেকটা মজার তথ্য বলে রাখি, অস্ট্রেলিয়াতে যত জনসংখ্যা আছে তার মধ্যে 70% লোক বাস করে সিডনি ও মেলবোর্ন এই 2 শহরে। এবার নিউজিল্যান্ডের কাহিনী। নিউজিল্যান্ড চরম সুসভ্য ও চমৎকার একটি দেশ। জাপানকে যেমন বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন, ঠিক তেমনি নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন। নেদারল্যান্ডের অধিবাসীরা কিউ নামে পরিচিত। কিউ হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় পাখি। ডাচ নাবিক অ্যাবেল তাসমান 1642 সালে যখন তাসমান সাগর পাড়ি দিয়ে নিউজিল্যান্ড আবিষ্কার করেন, তখন তিনি এই নামকরণ করেন। নিজ দেশ নেদারল্যান্ডের জিল্যান্ড প্রদেশের নামানুসারে তিনি নামকরণ করেন। 1893 সালে নিউজিল্যান্ডের মহিলারা বিশ্বে সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে। ওশেনিয়া মহাদেশের বাকি 12টি দেশ। পলিনেশিয়া। পলিনেশিয়া শব্দের অর্থ অনেক দ্বীপ। মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের হাজার দ্বীপের সমষ্টি পলিনেশিয়া। পলিনেশিয়ার স্বাধীন দেশ 3টি: টোঙ্গা, টুভেলু ও সামোয়া। মেলানেশিয়া। মেলানেশিয়া শব্দের অর্থ কৃষ্ণ দ্বীপ। এই দ্বীপের অন্তর্গত পাপুয়া নিউ গিনি ভাষার পরাশক্তি হিসেবে বিবেচিত। প্রায় 840টি ভাষা প্রচলিত এই দেশটিতে। মেলানেশিয়ার অন্তর্গত স্বাধীন দেশ 4টির যথা পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া শব্দের অর্থ ক্ষুদ্র দ্বীপ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাজার ক্ষুদ্র দ্বীপের সমষ্টি মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ার অন্তর্গত স্বাধীন দেশ 5টি। দেশগুলো হচ্ছে নাউরু, ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও পালাও। ওশেনিয়া পর্ব সমাপ্ত। মহান পারস্য সভ্যতার ইতিহাস। তোমাকে একটা প্রশ্ন করে রাশেদ, বলল সোহান। ওকে, আচ্ছা, তোমার মনে কি কখনো কোনো প্রশ্ন আসেনি যে পৃথিবীতে প্রথম সুপার পাওয়ার কে ছিল? যেমন আজকে আমেরিকা ও চীন, অতীতে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, স্পেন এসব দেশ ছিল সুপার পাওয়ার। তারও আগে রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এদেরকেও সুপার পাওয়ার বলা যায়। রাশেদ বলল, সেভাবে তো ভাবিনি ব্যাপারটা। তুমি বলো তাহলে, বিশ্বের বুকে প্রথম সুপার পাওয়ার কে ছিল? সোহান এবার বলতে লাগলো, আমি কেন ইরানের ভক্ত, এবার শুনে নাও। বিশ্বের বুকে প্রথম সুপার পাওয়ার তথা পরাশক্তির মর্যাদায় অভিষিক্ত সভ্যতা হলো পারসিক সভ্যতা। ইরানিদের শৌর্য, বীর্য ও জ্ঞান গরিমা রাষ্ট্র পরিচালনা পদ্ধতির অনেক রীতিনীতি অনুসরণ করেছে পরবর্তী সুপার পাওয়ারগুলো। মনে রাখবে রাশেদ, প্রাচীন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সভ্যতাটা ছিল আজকের ইরানে। তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 10 কোটি। এর মধ্যে বিশাল পারস্য সভ্যতার আওতাভুক্ত জনসংখ্যা ছিল 5 কোটি। আজকের ইরানের পূর্ব নাম ছিল পারস্য, তবে ওই সময় ইরানের নাম পারস্য ছিল না। পারস্য নামটি গ্রিকদের দেওয়া। ইরানিরা নিজেদেরকে পরিচয় দিত আর্য নামে। আর্য শব্দের অর্থ হচ্ছে উচ্চ, মহত্ব। ওরে বাপরে, ইরানিদের এত গৌরবের ইতিহাস তো আমার জানা ছিল না। রাশেদের উত্তর। সোহান বলল, তাহলে চলো আমরা সুমহান পারস্য সভ্যতার কিছু গালগপ্প শুনি। সাইরাস দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 571 থেকে খ্রিস্টপূর্ব 529 সাল, আকামেনিদ সভ্যতার জনক। ইরানের প্রাচীন সভ্যতাকে আকামেনিদ সভ্যতা নামে অভিহিত করা হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট সাইরাস। মধ্যপ্রাচ্যে তখন বেবিলনীয় সভ্যতার দাপট। জেরুজালেম নগরীকে ধ্বংস করেছে বেবিলনীয় সম্রাট নেবুচাঁদনেজার। ইহুদিরা তখন চরম নির্যাতিত। সাইরাসের হাতে পতন হয় বেবিলনীয় সভ্যতার। বাইবেলে সাইরাসের নাম আছে ইহুদিদের মুক্তিদাতা হিসেবে। সাইরাস ইহুদিদের হাতে জেরুজালেম ফিরিয়ে দেন। স্মরণ করো, 2017 সালে যখন জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তখন তিনি কৃতজ্ঞতা ভরে সাইরাসের নাম উচ্চারণ করেছিলেন। সে যাই হোক, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও জেনোফেন সাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে গেছেন। সাইরাসের জন্ম হয় খ্রিস্টপূর্ব
590 সালের দিকে বর্তমান ইরানের ফার্স প্রদেশে। সাইরাস এই প্রদেশের অধিবাসী হওয়ায় পরবর্তীতে ইরানের নামই হয়ে গেছে পার্সিয়া তথা পারস্য। খ্রিস্টপূর্ব 571 সাল থেকে সাইরাসের বিজয়রথ শুরু হয়, যখন তার বয়স মাত্র 19। 1971 সালে ইরান সাইরাসের ক্ষমতারোহণের 2500 বছর পূর্তি পালন করেন। সাইরাসের পূর্বপুরুষ ফার্স অঞ্চলের শাসক ছিলেন। ধীরে ধীরে সাইরাস আশেপাশের সমস্ত অঞ্চল জয় করে ফেলেন। বর্তমান ইরান, তুরস্ক, ইরাক, মধ্য এশিয়ার বিশাল এলাকা সাইরাস তার নিজের দখলে নিয়ে আসেন। সাইরাসের জীবনের সেরা কীর্তি হল খ্রিস্টপূর্ব 539 সালে ব্যাবিলন দখল। ব্যাবিলনের ইহুদি সম্প্রদায় ও পুরোহিতরা তাকে সহায়তা করেছিল অত্যাচারী বেবিলনীয়দের হাত থেকে উদ্ধার পাবার আশায়। এত প্রতাপশালী শাসক হয়েও সাইরাস ছিলেন অত্যন্ত মহানুভব ও উদার। রাজ্যের সর্বত্র তিনি পরম সহিষ্ণুতার চর্চা করেন। বিশ্ব ইতিহাসে তিনি গ্রিক বীর আলেকজান্ডারের মতোই প্রতাপশালী। ইরানের লোকজন আজও সাইরাসের জন্য গর্ববোধ করেন। মিশর দখল করতে যে খ্রিস্টপূর্ব 529 সালে সাইরাস বর্বরদের হাতে নিহত হন। সাইরাসের পুত্র ক্যামবিসেস পরে খ্রিস্টপূর্ব 525 সালে মিশর জয় করেন। পিতার উদারতা পরিত্যাগ করে তিনি অত্যাচারী হয়ে ওঠেন। খ্রিস্টপূর্ব 522 সালে অভিজাত শ্রেণী থেকে আগত দারিউস নামক এক ব্যক্তি বিদ্রোহ দমন করে সম্রাট হন। দারিউস দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 522 থেকে খ্রিস্টপূর্ব 486 সাল। সাইরাসের বংশধরকে মেরে ক্ষমতা দখল করা দারিউসের আমলেই পার্সিক সভ্যতা তার স্বর্ণ শিখরে ওঠে। দারিউসের আমলে পার্সিকরা পূর্ব ইউরোপের বিস্তীর্ণ এলাকা দখল করে। দখলে আসে উত্তর আফ্রিকার মিশর ও লিবিয়া। কাম্পিয়ান সাগরের চতুর্দিক জয় করে তিনি বর্তমান রাশিয়ার অনেকখানি দখল করেন। মধ্য এশিয়া তো আগে দখলে ছিল। দারিউসের সেনাপতি স্কাইলাক্স ভারতবর্ষে ঢুকে পড়েন পাকিস্তানের খাইবার পাশ হয়ে। বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া, সিন্ধু ও পাঞ্জাব দখল করেন। রাশেদ বলল, এ তো দেখছি এক এলাহি কাণ্ড। চীন, রাশিয়ার, পশ্চিম ইউরোপ বাদে পুরা বিশ্বই তো তাহলে ছিল পার্সিকদের। অবশ্যই 100% সত্য। দারিউসের গ্রেটনেসটা অন্য জায়গায়। এই বিশাল সাম্রাজ্য দারিউস শাসন করতেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে। শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল, আবার কেন্দ্রের অধীনে স্বাধীনভাবে রাজ্যগুলো শাসন করত অধীনস্থ শাসকেরা। পরবর্তীতে রোমানরা রাজ্য শাসনের পদ্ধতিগুলো পার্সিকদের কাছ থেকে নিয়েছে। আলেকজান্ডার পার্সিক দখল করেছিলেন বটে, কিন্তু তিনি পার্সিকদের শাসন প্রণালীতে মুগ্ধ হয়ে সে ব্যবস্থা অনুসরণ করেন। দারিউসের আমলেই জরথ্রুস্ট্রবাদ পার্সিকদের রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয়, কিন্তু বিশাল শক্তিশালী দারিউস ধরা খেয়ে যান গ্রিকদের কাছে। গ্রিকদের সাথে দুইবার যুদ্ধে হারে পার্সিকরা। সে যুদ্ধের বিস্তারিত বিবরণ ইউরোপের ইতিহাসের শুরুতে দেওয়া আছে, তাই এখানে আলোচনা করছি না। ইউরোপের ভূমি থেকে উৎখাত হয় পার্সিকরা। পরবর্তীতে অবশ্য গ্রিকের নগর রাষ্ট্রগুলো অ্যাথেন্স ও স্পার্টার নেতৃত্বে গৃহযুদ্ধে জড়িয়ে তারাও দুর্বল হয়। তখনই গ্রিসের উত্তরে শক্তিশালী মেসিডোনিয়া সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা ফিলিপ। এই রাজা ফিলিপের পুত্র হচ্ছেন গ্রিক বীর আলেকজান্ডার। আলেকজান্ডারের হাতে পতন ঘটে পার্সিক সাম্রাজ্যের। চলো আমরা এবার সেই গল্প শুনি। আলেকজান্ডারের হাতে পার্সিক সভ্যতার পতন। খ্রিস্টপূর্ব 334 সালে আলেকজান্ডারের হাতে পার্সিক সভ্যতার পতন হয়, কিন্তু আলেকজান্ডার তার বিশাল সাম্রাজ্য বেশি দিন শাসন করে যেতে পারেননি। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার মারা যান। ইরান সহ মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল করায়ত্তে আসে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের হাতে। ইরান চলে যায় সেলুসিড সাম্রাজ্যের হাতে, কিন্তু ইরানের উত্তর পূর্বের অধিবাসী পার্নি গোত্রের লোকেরা সেলুসিডদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইরান সংলগ্ন মধ্য এশিয়ার সীমান্তে ব্যাকট্রিয়ান জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটে। পার্নি গোত্রের লোকেরা পার্থিয়ান নামে পরিচিতি লাভ করে। সেলুসিড সাম্রাজ্যের পতন ঘটে খ্রিস্টপূর্ব 250 সালের দিকে। খ্রিস্টপূর্ব 323 থেকে খ্রিস্টপূর্ব 250 সাল পর্যন্ত সেলুসিড রাজবংশ ইরান শাসন করে। তবে পার্থিয়ান সাম্রাজ্যের ইতিহাস অনেক গৌরবের। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বীর দর্পে লড়াই করেছে পার্থিয়ান রাজবংশ। রোমানরা ইরান দখল করতে পারেনি। প্রায় 600 বছর যাবৎ রোমানদের সাথে পার্সিকদের লড়াই হয়, সাম্রাজ্য বদল হয়,
কিন্তু রোমানদের সাথে পারসিকদের এই লড়াই চলতেই থাকে। সেই কাহিনী এবার শোনো। ইতিহাসে দুই বিখ্যাত সাম্রাজ্যের দ্বৈরথ সম্পর্কে এবার একটু জেনে রাখা ভালো। পার্থিয়ান সাম্রাজ্যের অধীনে ইরান খ্রিস্টপূর্ব 247 থেকে খ্রিস্টাব্দ 224। আলেকজান্ডারের মৃত্যুর পর বিশাল এক অঞ্চল পেয়েও কোনোদিন স্বস্তিতে থাকতে পারেনি সেলুসিড সাম্রাজ্য। একদিকে পার্থিয়ানরা তাদেরকে হামলা করে, অন্যদিকে রোমানরা তাদের সাম্রাজ্য দখল করতে চায়। যা হোক, পার্থিয়ানরা সেলুসিডদেরকে পরাজিত করে খ্রিস্টপূর্ব 247 সালে ইরানে তাদের শাসন কায়েম করে। ইরানে পার্থিয়ান শাসন প্রায় 500 বছর চলে। বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে এই সভ্যতা টিকে থাকে। পার্থিয়ান সাম্রাজ্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তৎকালীন পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী সভ্যতা রোমান সভ্যতাকে পরাজিত করে তারা শাসন করেছে নিজ ভূখণ্ডে। সাসানিয়ান সাম্রাজ্যের অধীনে ইরান 224 থেকে 651 সাল। রাশেদ সাইরাস দ্য গ্রেট কর্তৃক প্রতিষ্ঠিত আকামেনিদ সাম্রাজ্যের পতনের অনেক দিন পর ইরানে আবার একটা শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। বিশাল তার এলাকা, শৌর্য বীর্যে সে অতুলনীয়। চিন্তা করে দেখো, সর্বজয়ী রোমানরা একটার পর একটা জনপদ দখল রেখেছে, কিন্তু পার্সিকদের ভূখণ্ড দখল করা তো দূরের কথা, উল্টো বেশ কয়েকবার পার্সিকদের হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে রোমানরা। শুধু তাই নয়, 260 সালে রোমান সম্রাট ব্যালেরিনকে যুদ্ধবন্দী হিসেবে বন্দী করেছিল পার্সিকরা। রাশেদ বলল, এ তো বিশাল গৌরবের কথা ইরানের জন্য। রোমান সম্রাটকে বন্দী করে নিয়ে যাওয়া সে তো বিশাল ব্যাপার। এই সাম্রাজ্যের ইতিহাস আমাকে বলো। 226 খ্রিস্টাব্দে সাসানিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা সম্রাট আরদাশির শেষ পার্থিয়ান রাজাকে পরাজিত করে ইরানের রাজা হন। সাসানিয়ান সম্রাটদের উপাধি ছিল শাহানশাহ। রোম সাম্রাজ্যের সাথে পার্সিকরা প্রায় 600 বছর যুদ্ধ চালান। শুধু রোম নয়, হুন, মঙ্গল, তুর্কিরাও সাসানিয়ানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, কিন্তু কেউ সফল হতে পারে না। প্রথম সম্রাট আরদাশির মারা যান 240 সালে। তার পুত্র সাপুর 240 থেকে 272 সাল পর্যন্ত রাজত্ব করেন। তার আমলে শোচনীয় পরাজয় বরণ করে রোমানরা। সাসানিয়ানদের আমলে জরথ্রুস্ত্রবাদ আবার নবজীবন লাভ করে। জরথ্রুস্ত্র ধর্ম ইরানের সরকারি ধর্মে পরিণত হয়। সাসানিয়ান সম্রাটদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম ছিলেন সম্রাট প্রথম খসরু। তার শাসনকাল হচ্ছে 531 থেকে 579 সাল পর্যন্ত। ইরানে যখন প্রবল বিক্রমে রাজত্ব করেছেন প্রথম খসরু, ঠিক তখনই বাইজেন্টাইন সাম্রাজ্যে আরেকজন শক্তিশালী শাসক ছিলেন, যার নাম সম্রাট জাস্টিনিয়ান। জাস্টিনিয়ান পারস্য সম্রাট খসরুকে অনেক উপঢৌকন দিয়েছিলেন, যাতে করে দুই সাম্রাজ্যের মধ্যে কোনো যুদ্ধ না লাগে। বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্য বেশ কয়েক বছর যাবৎ স্থিতিশীল ছিল, তবে পারস্য সম্রাট দ্বিতীয় খসরুর আমলটা ছিল অত্যন্ত রক্তাক্ত। 591 সাল থেকে 628 সাল পর্যন্ত সম্রাট দ্বিতীয় খসরু সিংহাসনে বসেন। তার আমলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে পার্সিক সাম্রাজ্যের যুদ্ধ চলে টানা 26 বছর। যুদ্ধে দুইটি সাম্রাজ্যই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্মরণ করো, ঠিক সেই সময়টা ইসলাম ধর্মের উত্থানের যোগ। যুদ্ধ করতে করতে দুই সাম্রাজ্য দুর্বল হয়ে যাওয়ায় ইসলামের অনুসারীদের পক্ষে সহজ হয় রোম ও পারস্য সাম্রাজ্যের বিরাট একটা অংশকে দখল করা। মুসলিম শাসন আমলে ইরান 651 সালে সাসানিয়ান রাজবংশের চূড়ান্ত পতন হলে ইরানের নিজস্ব সংস্কৃতির উপর ব্যাপক আঘাত আসে। এটা চলতে থাকে প্রায় 1000 বছর ধরে। যদিও ইরানের জনগণ অল্প দিনের মধ্যেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়, কিন্তু আরবীয় ভাষা ও সংস্কৃতিকে তারা আপন করতে রাজি নয়। সে সময়টা ছিল আরবীয় আগ্রাসনের যুগ। দেশের পর দেশ আরবের নবদীক্ষিত মুসলিমরা জয় করেছে। ইসলাম ছড়িয়ে পড়েছে ইউরোপের স্পেন থেকে ভারত উপমহাদেশ পর্যন্ত। দ্বিতীয় খলিফা ওমরের সময়ে প্রথম পারস্য জয় করে মুসলিমরা। উমাইয়া, আব্বাসী ও মঙ্গলদের হাত ধরে বহু বছর ধরে ইরানে বিজাতীয় আগ্রাসন চলে। গৌরবময় সাফাবিদ রাজবংশ 1501 থেকে 1736। অবশেষে ইরানে ফিরে এলো তার ভূমিপুত্রদের শাসন। প্রায় 800 বছর পর ইরান তার নিজ দেশের সন্তানদের শাসনে ফিরে গেল। এর মূল কৃতিত্ব সাফাবিদ রাজবংশের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইলের। 1501 সালে মাত্র 14 বছর বয়সে তিনি বর্তমান ইরানের অধিকাংশ এলাকা দখল করে নিজেকে পারস্যের শাহ ঘোষণা করেন।
তবে শাহ ইসমাইলের চলার পথ কুসুমাস্তীর্ণ ছিল না। প্রতাপশালী সুন্নি তুরস্ক কখনো চায়নি তার সীমানা বরাবর অনেকটা শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠুক, যারা আবার ধর্মবিশ্বাসের শিয়া। সুন্নি বনাম শিয়া দ্বন্দ্ব নতুন রূপ পেল ওসমানিয়া ও সাফাভিদ সাম্রাজ্যের মধ্যকার লড়াইয়ে। 1736 সালে সাফাভিদদের পতনের পরও থেমে থেমে তুরস্কের ওসমানিয়া খেলাফত ও ইরানের বিভিন্ন রাজবংশের মধ্যে লড়াই হয়। প্রায় 400 বছর যাবৎ এই দুই ইসলামী সাম্রাজ্যের মধ্যে অসংখ্য যুদ্ধ হয়। সুলতান সেলিম প্রায় 14,000 শিয়া মতাবলম্বীকে হত্যা করেন। তুর্কি আর সাফাভিদদের মধ্যে প্রথম মোকাবেলা হয় 1514 সালের 14 আগস্ট। 1,40,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তুর্কি সুলতান সেলিম পারসিক সভ্যতার রাজধানী তাবরিজ দখল করতে যান। পারস্যের শাসক শাহ ইসমাইলের বাহিনী সম্পূর্ণভাবে পরাস্ত হলো, কিন্তু সুলতান সেলিম পারস্যে অবস্থান করেননি। তার সৈন্যরা বিদ্রোহ করল। তুর্কি সুলতান সেলিম অবশেষে পারস্যে চলে গেলেন। নাদির শাহ ও আফসারিদ রাজবংশ 1736 থেকে 1796। সাফাভিদ রাজবংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। তুরস্কের ওসমানিয়া খেলাফতের কাছ থেকে হুমকি কমে যাওয়ার কারণে সাফাভিদ রাজবংশ আরও বলিয়ান হয়ে ওঠার কথা। উল্টো অযোগ্যতা, দুর্নীতির কারণে সাফাভিদ রাজবংশ দুর্বল হয়ে পড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আমির ওমারারা বিদ্রোহ করে বসল। 1709 সালে আফগান দলপতি মীর ওয়াসির হোটাক নামে এক ব্যক্তি সাফাভিদদের বশ্যতা অস্বীকার করে স্বাধীনভাবে রাজ্য শাসন করতে লাগলো। হোটাক দলপতির রাজধানী ছিল বর্তমান আফগানিস্তানের কান্দাহার। সাফাভিদরা হোটাকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে বটে, কিন্তু তাদেরকে পরাজিত করা তো দূরের কথা, উল্টো 1722 সালে হোটাকদের ছেলে সাফাভিদদের রাজধানী ইস্পাহান দখল করে সাফাভিদ রাজবংশের পতন ঘটান। আফগানদের হাতে ইরানের এই গ্লানিকর পরাজয়ের সময় দিগ্বিজয়ী নাদির শাহের আগমন ঘটে। রাশেদ বলল, তিনি কি সেই নাদির খান যিনি দিল্লি লুট করে মোগল সাম্রাজ্যের পরম আরাধ্য কোহিনূর লুট করে নিয়ে যান? সোহান বলল, ঠিক তাই। সাফাভিদ রাজবংশের দুর্বলতায় ইরান যখন দুঃখছে, আফগানদের হাতে পরাজয়ের গ্লানি নিয়ে ইরানের মান সম্মান যখন শেষ, তখনই নাদির শাহের আবির্ভাব। নাদির শাহের জন্ম খুব সাধারণ একটি পরিবারে। 1688 সালে ইরানের খোরাসানে তিনি জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল সম্পর্কে খুব বেশি জানা যায়নি। নিজের যোগ্যতায় বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সিন্ধু নদ থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত। নাদির শাহের সময়ে ইরান অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। সাফাভিদ বংশ অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। মনে রেখো, নাদির শাহ ইরানকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনে। পশ্চিমা ঐতিহাসিকদের কাছে নাদির শাহ পারস্যের নেপোলিয়ন হিসেবে সমাদৃত। কেউ কেউ আবার তাকে দ্বিতীয় আলেকজান্ডার নামেও অভিহিত করে থাকেন, তার সামরিক অভিযানগুলির সাফল্যের কথা বিবেচনা করে। নাদির শাহ প্রাথমিক অবস্থায় সাফাভিদদের ভক্ত ছিলেন, পরে নিজের শক্তি সঞ্চয় করে হোটাকদের পরাজিত করে সাফাভিদ শাসক দ্বিতীয় শাহ তামাসপোকে ক্ষমতায় বসান। কিন্তু পরে 1736 সালে নাদির শাহ সাফাভি রাজবংশের শেষ সম্রাট তামাসপকে সিংহাচ্যুত করে নিজেই ইরানের রাজ সিংহাসনে আরোহণ করেন। জান্দা রাজবংশ 1751 থেকে 1794। বদ্ধ উন্মাদ নাদির শাহ নিজের স্বেচ্ছাচারিতা ও নিষ্ঠুরতার জন্য 1747 সালে নিহত হন। ইরান আবার অরাজক অবস্থার মধ্যে পড়ে। এ অবস্থায় ত্রাতা হয়ে আসেন করিম খান। তিনি 1751 সালে খোরাসান ব্যতীত সমগ্র ইরান দখল করেন। খোরাসানের শাসক ছিলেন নাদির শাহের অন্ধ দৌহিত্র শাহরুখ। করিম খান ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ। 40 বছর যাবৎ জলাযুদ্ধে ক্ষতবিক্ষত ইরানকে তিনি শান্তি ও স্থিতিশীল অবস্থায় আনেন। করিম খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাণিজ্য চুক্তি করেন এবং তুরস্কের ওসমানিয়া খেলাফতের সাথে যুদ্ধ করে পারস্য উপসাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর বসরা দখল করেন। ব্রিটিশরা বুশেহর নগরীতে বাণিজ্য কুঠি স্থাপন করে। ইরান হয়ে ওঠে সমৃদ্ধশালী। সিরাজ নগরীতে রাজধানী স্থাপন করেন করিম খান। তিনি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেন। কিন্তু 1779 সালে করিম খানের মৃত্যুর পর কোনো সুযোগ্য শাসকের আবির্ভাব ঘটেনি। গৃহযুদ্ধ চলতেই থাকে। জান্দা রাজবংশের শেষ শাসক লতিফ আলী খানকে পরাজিত করে আগা মোহাম্মদ খান কাজার রাজবংশ প্রতিষ্ঠা করেন
1794 সালে। কাজার রাজবংশ। কাজার রাজবংশের শাসনকালকে ইতিহাসবিদরা আধুনিক ইরানের উন্মেষকাল হিসেবে ভূষিত করেন। 1925 সাল পর্যন্ত কাজার রাজবংশ ইরান শাসন করে। 1797 সালে কাজার রাজবংশের প্রতিষ্ঠাতা আগা মোহাম্মদ খান নিহত হলে ক্ষমতায় বসেন ফাত আলী শাহ। তিনি রাশিয়ার সাথে দুইটি যুদ্ধে জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের দখল হারান। এই বংশের শক্তিশালী শাসক ছিলেন নাসিরউদ্দিন শাহ। 1848 থেকে 1896 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এই সময়টাতে ইরান পশ্চিমা জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষা পদ্ধতির সাথে পরিচিত হয়। রাশিয়া ও ব্রিটেনের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ইরান তার স্বাধীনতা বজায় রাখে। 1896 সালে নাসিরউদ্দিন শাহ নিহত হলে কাজার রাজবংশ একেবারে দুর্বল হয়ে পড়ে। এই বংশের সর্বশেষ শাসক ছিলেন আহমেদ শাহ। মাত্র 11 বছর বয়সে তিনি ক্ষমতায় বসেন। প্রথম মহাযুদ্ধে রাশিয়া, ব্রিটেন ও তুরস্ক তাদের প্রয়োজন মতো ইরানের ভূখণ্ড ব্যবহার করে। ইরানের দুর্বল শাসকদের কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না। এমন পরিস্থিতিতে 1921 সালে আহমেদ শাহের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটান সামরিক কর্মকর্তা রেজা খান। 1925 সালে ইরানের পার্লামেন্ট মজলিস রেজা খানকে ইরানের বৈধ শাসক ঘোষণা করে। আহমদ রেজা খান নিজেকে শাহ উপাধিতে ভূষিত করেন। কাজার রাজবংশকে বিলুপ্ত করে তিনি প্রতিষ্ঠা করেন পাহলভী রাজবংশ। এই রাজবংশের সর্বশেষ শাসককে ক্ষমতাচ্যুত করে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করেন আয়াতুল্লাহ খোমেনি। সেসব কাহিনী বলবো আমার গল্পে গল্পে বিংশ শতাব্দী বইয়ে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকার গল্প শোনো। রাশেদ বলল, আফ্রিকা মহাদেশের ব্যাপারে আমার আসলে ভারী কৌতূহল। কালো কালো লোকদেরকে ধরে নিয়ে এভাবে বিক্রি করে দিল দস্যুর দল। এখনও কালোরা নির্যাতিত হচ্ছে পুরো বিশ্বে। আফ্রিকার অধিবাসী কারা, তাদেরকে কে এভাবে ধরে নিয়ে গেল, এসব কিছু জানা প্রয়োজন। সোহান বলল, আসলে আফ্রিকার ইতিহাস নিয়ে কথা বলা অনেক বেদনাদায়ক ও বিপজ্জনক। তুমি যে দাস ব্যবসার দিকে ইঙ্গিত দিচ্ছ, তুমি মনে করছো এ ব্যবসাটা বোধহয় কেবল ইউরোপীয়রাই করেছে। ব্যাপারটা কিন্তু তা নয়। সেই ব্যাবিলনীয় সভ্যতা থেকে শুরু করে গ্রিস, পার্সিক, রোমান, এমনকি মুসলমানরাও আফ্রিকায় দাস ব্যবসা করেছে। আফ্রিকায় কালো মানুষদের সেই দুঃখ দুর্দশার ইতিহাস অনেক পুরনো। আফ্রিকা মহাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 54টি স্বাধীন দেশের অবস্থান আফ্রিকাতে। উপরের মানচিত্রে তুমি লক্ষ্য করো, আফ্রিকা মহাদেশকে প্রাথমিকভাবে 5টি ভাগে ভাগ করা হয়েছে। উত্তর আফ্রিকা মূলত মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, আলজেরিয়া এই 5টি দেশকে নিয়ে গড়ে উঠেছে। এই দেশগুলোতে প্রাচীনকাল থেকেই জনবসতি ছিল। রোমানদের সমসাময়িক কার্থেজিয়ান সভ্যতার চারণভূমি ছিল উত্তর আফ্রিকা। কার্থেজিয়ানদের পরাজিত করে রোমানরা উত্তর আফ্রিকা দখল করে। রোমানদের পরে আসে জার্মান বর্বর জাতি বেন্ডাররা। উমাইয়া খেলাফতের আমলে পুরো উত্তর আফ্রিকা মুসলিমদের দখলে আসে। সেজন্য উত্তর আফ্রিকার 5টি দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অনেক মুসলিম শাসন গোষ্ঠীর দ্বারা উত্তর আফ্রিকার দেশগুলি শাসিত হবার পর তুরস্কের ওসমানিয়া সালতানাত পুরো উত্তর আফ্রিকা দখল করে। বিংশ শতাব্দীর শুরুতে অটোমানরা দুর্বল হয়ে পড়লে ইউরোপীয়রা তাদের সাম্রাজ্যবাদের থাবা বসায়। মিশর দখল করে ব্রিটেন 1882 সালে। বিশাল আলজেরিয়া দখল করে ফ্রান্স। লিবিয়া দখল করে ইতালি। মরক্কো নামমাত্র স্বাধীন ছিল। তিউনিসিয়া ফ্রান্সের দখলে চলে যায়। তুমি নিচের মানচিত্রটা লক্ষ্য করো। উত্তর আফ্রিকার নিচের দিক পুরোটাই সাহারা মরুভূমি দিয়ে ঘেরা। এই বিশাল মরুভূমি পার হওয়া ছিল অকল্পনীয় ব্যাপার। তাই সেসব সাম্রাজ্য উত্তর আফ্রিকা শাসন করেছে। তারা আফ্রিকার ভিতর দিয়ে না ঢুকে একপাশ দিয়ে পূর্ব আফ্রিকা ও পশ্চিম আফ্রিকায় বসতি স্থাপন করে ও দাস ব্যবসা করে। ইসলামের আবির্ভাবের পর থেকে প্রায় 900 বছর যাবৎ মুসলমানদের দখলে ছিল উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা ও পশ্চিম আফ্রিকা। এজন্য আফ্রিকার এই 3 প্রান্তে মুসলিম জনসংখ্যা বেশি। দক্ষিণ আফ্রিকার দিকে মুসলমানরা যায়নি, তাই সে প্রান্তে মুসলমানদের সংখ্যা কম। আফ্রিকা মহাদেশে ইউরোপীয়দের আগমন। পর্তুগিজরা প্রথম আফ্রিকা মহাদেশে কলোনি গড়ার চেষ্টা চালায়। নৌবিদ্যায় পর্তুগিজরা সবার আগে উন্নতি করতে পেরেছিল বলে তারাই কালো মানুষদের দেশে আগে আসে। তারপর থেকে নেদারল্যান্ডের অধিবাসীরা দক্ষিণ আফ্রিকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। আসলে আফ্রিকায় ইউরোপীয়দের কলোনি তৈরির বিস্তারিত আলোচনা আমি গল্পে গল্পে বিংশ শতাব্দী বইতে লিখব।
তাই এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। দুটি পরিভাষার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। পার্ল অফ আমেরিকা, উগান্ডাকে এ নামে ডাকা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল প্রথম আফ্রিকা ভ্রমণ করেন 1907 সালে। তারপর তিনি উগান্ডার বিশাল প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এ নাম দেন। উইনস্টন চার্চিল মাই আফ্রিকান জার্নি নামে একটি বইও লিখেন। হর্ন অফ আফ্রিকা, পূর্ব আফ্রিকার 4টি দেশের মানচিত্র সিং আকৃতির বলে 4টি দেশকে একত্রে হর্ন অফ আফ্রিকা বলা হয়। দেশগুলো হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়া। আফ্রিকা নিয়ে আলোচনা কম করার কারণ হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগ পরীক্ষায় যত প্রশ্ন আসে সবগুলোই বিংশ শতাব্দী থেকে আসবে। তাই আসলে আফ্রিকার প্রাচীন ইতিহাস নিয়োগ পরীক্ষার জন্য একেবারেই অহেতুক বিষয়। শুধু মানচিত্র নিয়ে ভৌগোলিক অবস্থান দেখলেই হবে। অ্যান্টার্কটিকা অভিমুখে অভিযান, বরফাচ্ছন্ন মহাদেশ অ্যান্টার্কটিকা। এ উপমহাদেশে কোনো রাজনৈতিক ইতিহাস নাই, যেহেতু জনবসতি শূন্য মহাদেশ এটি। পৃথিবীর মোট বরফের 90% অ্যান্টার্কটিকায় আছে। অনেক প্রাকৃতিক সম্পদের আধার অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে একটা চুক্তি আছে বিভিন্ন দেশগুলোর মধ্যে। 1961 সালের জুনের 23 তারিখ থেকে চুক্তিটি কার্যকর। চুক্তি অনুযায়ী এ মহাদেশ বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত। যে কোনো ধরনের সামরিক ঘাঁটি নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রাথমিকভাবে 12টি দেশ মিলে এ চুক্তি করেছে। পরবর্তীতে দেশের সংখ্যা আরও বেড়েছে। অ্যান্টার্কটিকার অন্যতম খনিজ দ্রব্য হচ্ছে কয়লা। অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম পদার্পণের ক্ষেত্রে 2 জন অভিযাত্রীর নাম চিরস্মরণীয়। একজন হচ্ছে ব্রিটিশ নৌ অফিসার রবার্ট স্কট, আর অন্যজন হচ্ছে নরওয়ের অভিযাত্রী রোনাল্ড আমুন্ডসেন। রবার্ট স্কট 1912 সালের 17 জানুয়ারি দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছেন। কিন্তু হায়, তিনি গিয়ে দেখেন 1 মাস আগেই রোনাল্ড আমুন্ডসেন তার আগে দক্ষিণ মেরু জয় করেছেন। স্কট আর ফিরতে পারেননি। তুষার জ্বরের কবলে পড়ে মারা যান তিনি। মরার আগে শেষ চিঠি লিখে যান তিনি। পরবর্তীতে চিঠিটি উদ্ধার করা গিয়েছে। এভরিডে উই হ্যাভ বিন রেডি টু স্টার্ট ফর আওয়ার ডিপোর্ট 11 miles away, but outside the door of the tent it remains of skein of whirling dart. Shall stick it out to the end, but we getting weaker, of course, and the end cannot be far. It seems a pity, but I do not think I can write more. আমাদের ভারতবর্ষ সারা দুনিয়া ঘুরে সোহান আর রাশেদের আলোচনা এখন ভারতবর্ষকে কেন্দ্র করে। রাশেদ বলল, ভারতের ইতিহাসে এত ব্যাপক কিচ্ছা কাহিনী আমি শুনতে পারবো না। তুমি খুব সংক্ষেপে আলোচনা করো যাতে আমি সহজেই বুঝতে পারি। সোহান বলল, আমার প্রতি সে বিশ্বাস তো তোমার থাকা উচিত। আমি খুব সংক্ষেপেই ভারতবর্ষ সম্পর্কে তোমাকে পরিপূর্ণ ধারণা দিব। প্রথমেই ভারতীয় ইতিহাসের যুগ বিন্যাস নিয়ে আলোচনা করব। মনে রাখবে, ভারতীয় সভ্যতার প্রাচীন দিক সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না, কারণ কোনো লিখিত দলিল নাই। ভারতবর্ষের প্রথম ইতিহাস শুরু করতে হয় সিন্ধু সভ্যতা দিয়ে। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছে 1922 সালে। সিন্ধু সভ্যতা মূলত 2টি আলোচনায় বিভক্ত। বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লালকানা জেলার মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের মন্টগোমারি জেলার হরপ্পাতে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যে ধ্বংসস্তূপ আবিষ্কৃত হয় তাতেই জানা যায় 5000 বছর আগে থেকেই ভারতবর্ষে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2500 অব্দের মধ্যে এ সভ্যতা গড়ে উঠেছিল। এ সভ্যতা ছিল মূলত নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার যুগের মানুষের ধর্মবিশ্বাস সম্পর্কে কিছু নিশ্চিত করে বলা কঠিন, কারণ এখানে কোনো ধর্ম মন্দির বা উপাসনালয় পাওয়া যায়নি। ধারণা করা হয় যে বৈদেশিক শত্রু আক্রমণে অথবা সিন্ধু নদের বন্যায় অথবা নদীর খাত বদলের কারণে এ সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। রাশেদ প্রশ্ন করল, ভারতে আজ হিন্দু ধর্মকে কেন্দ্র করে যে বিশাল ইতিহাস, ঐতিহ্য ও রামায়ণ মহাভারত রচিত হয়েছে তা কোন কালের? সোহান বলল, সেটা সিন্ধু সভ্যতার পতনের পর থেকে শুরু হয়েছে। হিন্দুদের প্রাচীন গ্রন্থ বেদকে কেন্দ্র করে এ সভ্যতা গড়ে উঠেছিল বলে তাকে বৈদিক সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার পতন থেকে শুরু করে মৌর্য সাম্রাজ্যের সূচনাকাল পর্যন্ত সময়টাই হচ্ছে বৈদিক সভ্যতা। পুরো হিন্দু ধর্মের উৎপত্তি ও বিকাশ হয়েছিল এই বৈদিক যুগে।
আর্য জাতি ও বৈদিক সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে। আর্যদের বাসস্থান সম্পর্কে অনেকেরই দ্বিমত রয়েছে। ধারণা করা হয় তারা মধ্য এশিয়ার বাসিন্দা। উত্তর ভারত জুড়ে আর্যরা সাম্রাজ্য স্থাপন করে। তাদের নামানুসারে এই অঞ্চলের নাম হয়েছে আর্যাবর্ত। আর্যরা ছিল যাযাবর। ভারতে বসতি স্থাপনের পর আরও অনেক ধর্মীয় সাহিত্য রচনা করে, যেমন বেদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও সূত্র। খ্রিস্টপূর্ব 400 সালের পূর্বেই সারা ভারতে আর্যদের প্রভাব বিস্তার কাজ সম্পন্ন হয়। তারপর থেকে ভারতে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠে, সেটা ছিল মৌর্য সাম্রাজ্য। ভারতবর্ষের মাটিতে প্রথম বিদেশি আক্রমণ ও মৌর্য যুগ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতে সর্বপ্রথম বৈদেশিক আক্রমণ ঘটে। বিখ্যাত পার্শ্বিক সম্রাট দারিউস এর সেনাপতি স্কাইলাক্স ভারত সীমান্ত অতিক্রম করে পাঞ্জাবের একাংশ দখলে নেন। ক্রমে গান্ধার, তক্ষশিলা ও উত্তর পশ্চিম অঞ্চলে পার্শ্বিক সাম্রাজ্য ভুক্ত হয়। ভারতবর্ষে বিদেশি আক্রমণ নিয়ে তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি লক্ষ্য করো, ভারতের উত্তর দিকে বিশাল হিমালয় পর্বত ভারতকে প্রাচীরের মতো রক্ষা করেছে। সাইবেরিয়ার তীব্র শীত ভারতে ঢুকতে পারেনি হিমালয় পর্বতের বাধার কারণে। ঠিক তেমনি বাইরের শত্রুও ভারতে আসার পথ খুঁজে পায়নি। আর পশ্চিম দিকে পাকিস্তান আফগানিস্তানকে রক্ষা করেছে হিন্দুকুশ পর্বতমালা। তবে হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালা বেশি দিন বহিঃশত্রুর আগমন ঠেকাতে পারেনি। এসব দুর্ভেদ্য পর্বতমালার ভিতর দিয়েও মানুষ চলাচলের পথ তৈরি করেছে। এমন একটি পথ হচ্ছে খাইবার পাস। খাইবার পাস বর্তমান পাকিস্তানের অন্তর্গত। সেই সীমান্ত দিয়েই মধ্য এশিয়ার পথ ধরে ভারতে বিদেশি শক্তির আগমন ঘটে। যেটা বলেছিলাম, ভারতবর্ষে প্রথম আক্রমণকারী হিসেবে পরিচিত পার্সিক সম্রাট দারিউসের সেনাপতি স্কাইলাক্সের পর গ্রিসের মেসিডন রাজ্যের রাজা ফিলিপের পুত্র দিগ্বিজয়ী আলেকজান্ডার এশিয়া অভিযানে বের হন। কয়েক বছরের মধ্যে তিনি পশ্চিম এশিয়া ও বিশাল পারস্য সাম্রাজ্য দখল করে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। আলেকজান্ডারের অভিযান নিয়ে কথা বলতে গেলে বর্তমান পাকিস্তানের তক্ষশিলা রাজেরর রাজা অম্বি আলেকজান্ডারের সাথে রীতিমতো সহায়তা করেন। বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে রাজা অম্বি হচ্ছেন ভারতবর্ষের ইতিহাসের প্রথম মীরজাফর। রাজা অম্বি আলেকজান্ডারকে রীতিমতো সহায়তা করেন। একমাত্র জিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী রাজা পুরু তার সাধ্যমতো আলেকজান্ডারকে বাধা দিতে চেষ্টা করেন। যুদ্ধে তিনি পরাজিত হলেও তার সাহস ও বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার পুরো রাজত্ব তাকে ফিরিয়ে দেন এবং তার সাথে সন্ধি করেন। পূর্ব দিকে আরও অগ্রসর হওয়ার ইচ্ছা আলেকজান্ডার থাকলেও সৈন্যদের অনিচ্ছা ও অসহযোগিতার দরুন তাকে ফিরে যেতে হয়। দেশে ফেরার পথে বেবিলনে তার মৃত্যু ঘটে মাত্র 23 বছর বয়সে 323 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডারের ভারত বিজয় সেই অর্থে কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারেনি। তার মৃত্যুর পর তার সেনাপতি সেলুকাসের বাগে পড়ে ভারত। অল্প কিছুকাল পর সেটুকু হাতছাড়া হয়ে যায়। কোনো ধরনের প্রভাব না থাকলেও গ্রিক আক্রমণের দরুন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি ক্রমশ শক্তিহীন হয়ে পড়ে। তার ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সমগ্র উত্তর ভারতে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব হয়। চলো এবার আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে কথা বলি। মৌর্য সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 322 থেকে খ্রিস্টপূর্ব 185 সাল, খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 50 সাল পর্যন্ত সময়টা বৈদিক যুগ, হিন্দু ধর্মের চরম উৎকর্ষের যুগ। তারপরেই শুরু হয় ভারতবর্ষে বিদেশি আক্রমণ। সর্বকালের অন্যতম সেরা বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্ব বিজয়ে বের হন। পাকিস্তানের হিন্দুকুশ পর্বতমালা দিয়ে খাইবার পাসের পথ ধরে তার সেনাপতি সেলুকাস ভারতবর্ষে আসেন। খ্রিস্টপূর্ব 327 থেকে 325 সাল পর্যন্ত সময়টা ভারতবর্ষে গ্রিক আক্রমণের যুগ। কিন্তু খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডারের অকাল মৃত্যু সবকিছু উলটপালট করে দেয়। আজকের বিহার অনেক ক্ষেত্রে ভারতের অন্যান্য প্রদেশ অপেক্ষা গরিব, কিন্তু প্রাচীন ভারতের আলোচনায় বিহারের একটা উজ্জ্বল ভূমিকা রয়েছে। অবশ্য বিহারের তখনকার নাম ছিল মগধ। মগধ সহ বিস্তীর্ণ এলাকা শাসন করত নন্দ বংশ। আলেকজান্ডারের মৃত্যুর পরই গ্রিক অধিকৃত এলাকাগুলো দখল করেন চন্দ্রগুপ্ত মৌর্য। খ্রিস্টপূর্ব 322 সালে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নন্দ সাম্রাজ্যের পতন ঘটান তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও তার শিক্ষক ছিলেন প্রাচীন ভারতের অন্যতম জ্ঞানী ও দার্শনিক চাণক্য।
তিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন। অর্থশাস্ত্র নামে একটি বিখ্যাত বই লেখেন তিনি। আজ পর্যন্ত ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হলেন কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার। মনে রেখো, জীবনানন্দের কবিতার লাইন বিন্দুসার অশোকের দোসর জগতে। বিন্দুসারের মৃত্যুর পরই সিংহাসনে বসেন তার পুত্র অতি বিখ্যাত মৌর্য সম্রাট অশোক। তুমি কি জানো রাশেদ, সম্রাট অশোকের মতো এত বড় সাম্রাজ্যের মালিক ভারতবর্ষের আর কোনো সম্রাট হতে পারেনি। প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল সাম্রাজ্য ছিল অশোক সম্রাটের। খ্রিস্টপূর্ব 272 সাল থেকে খ্রিস্টপূর্ব 232 সাল পর্যন্ত প্রায় 40 বছর ভারতবর্ষ শাসন করেন মৌর্য সম্রাট অশোক। সম্রাট অশোকের সবচেয়ে বড় বৈপ্লবিক কাজ হলো বৌদ্ধ ধর্মের প্রসার। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। সম্রাট কনস্ট্যান্টাইন যেমন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটান, ঠিক তেমনি সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে একে উপমহাদেশে ছড়িয়ে দেন। তবে অশোকের মৃত্যুর পরই মৌর্য সাম্রাজ্যের পতন শুরু হয়। খ্রিস্টপূর্ব 185 সালে মৌর্য সাম্রাজ্যের পতন হয়। মৌর্য সাম্রাজ্য থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। আমি যে জিনিসপত্রগুলো আলোচনা করলাম সেগুলি মনে রাখার চেষ্টা করো। মৌর্য পরবর্তী খণ্ড খণ্ড ভারত। বিশাল মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারত জুড়ে জুড়ে খণ্ড খণ্ড সাম্রাজ্য তৈরি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো ভারতের মাটিতে খাইবার পাস ধরে একটার পর একটা বিদেশি শক্তি আসতে শুরু করে। গ্রিক শক, পার্থিয়ান ও কুষণরা ভারতে সাম্রাজ্য গড়ে তোলে। বিদেশি শক্তিগুলো ভারতে এসে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ভারতের আপামর জনগণের মাঝে মিশে যায়। সেই থেকে ভারতের মানুষজন শঙ্কর গোত্রে হয়ে পড়ে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর 3টি দেশীয় রাজবংশ প্রতিষ্ঠিত হয়। সেগুলো হলো শুঙ্গা, কাহুবা ও সাতবাহন সাম্রাজ্য। শুঙ্গা সাম্রাজ্য মগধ এলাকা শাসন করতেন। প্রখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি ওই সময়কার লোক ছিলেন বলে ধারণা করা হয়। সাতবাহন সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ ভারত। বিদেশি সাম্রাজ্যের মধ্যে কুষাণদের বেশ নাম ডাক পাওয়া যায় ইতিহাসে। খ্রিস্টপূর্ব 2য় শতকের শেষ ভাগের ঘটনা এগুলো। সম্রাট কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। তার রাজধানী ছিল বর্তমান পাকিস্তানের পেশোয়ার। কুষাণ যুগে বহির্বিশ্বের সাথে ভারতবর্ষের যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক ঘনীভূত হয়েছিল। এ যুগে রোমের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল। কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প গান্ধার শিল্প। ভারতীয় ও গ্রিক রোমানদের শিল্পের আশ্চর্য সমন্বয় এই গান্ধার শিল্প। আয়ুর্বেদ শাস্ত্র প্রণেতা চরক ও সুশ্রুত এ যুগের শ্রেষ্ঠ পণ্ডিত। বৌদ্ধ সাহিত্যের পরম বিকাশ হয় এ সময়। গুপ্ত সাম্রাজ্যে ভারত 320 সাল থেকে 550 সাল। রাশেদ, এবার তোমাকে প্রাচীন ভারতের অনেক শক্তিশালী সাম্রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিব। এটা মৌর্য সাম্রাজ্যের মতো এত বিশাল ছিল না বটে, তবে বেশ প্রভাবশালী সাম্রাজ্য ছিল ভারতের বুকে। এ সাম্রাজ্যের পতনের পর প্রাচীন ভারতের ইতিহাস বলা শেষ হবে। তারপরই মধ্যযুগের শুরু। প্রথমে নাম নিয়ে একটু জটিলতা দূর করি। চন্দ্রগুপ্ত মৌর্য বনাম চন্দ্রগুপ্ত। প্রথমজন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর পরের জন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। দুজনের নাম একই, কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের নামের শেষে মৌর্য উপাধি যুক্ত আছে। পরীক্ষায় এ ব্যাপারে প্রশ্ন আসে প্রায়ই, তাই সজাগ থাকতে হবে। উত্তর ভারতের মগধ, অযোধ্যা, প্রয়োগ প্রভৃতি এলাকা নিয়ে 320 সালে চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সূচনা করেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত ভারতবর্ষের বিশাল এলাকা তার দখলে নিয়ে আসেন। সাম্রাজ্যবাদীদের মতো অনেক এলাকা দখল করেছিলেন বলে তাকে ভারতের নেপোলিয়ন উপাধি দেওয়া হয়। অসামান্য যোদ্ধা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন পণ্ডিত ও বিদ্বানদের অনুরাগী। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সংস্কৃত কবি কালিদাস তার রাজসভার উজ্জ্বলতম নক্ষত্র। পরীক্ষায় একটা প্রশ্ন খুব বারবার আসে, সেটা হলো বিখ্যাত চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ভারতবর্ষে আগমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। গুপ্ত যুগে হিন্দু ধর্ম ও সংস্কৃতি ব্যাপক বিকাশ হয়, তবে বৌদ্ধ ও জৈন ধর্ম আপন গতিতে চলতে থাকে। গুপ্ত যুগের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো মধ্য এশিয়া থেকে আগত দুর্ধর্ষ হুন জাতির ভারত আক্রমণ। এই সেই কুখ্যাত হুন জাতি যারা রোমান সাম্রাজ্যের উপরও
তাদের ধ্বংসলীলা চালিয়েছিল। তাদেরই এক শাখা পরবর্তীকালে ভারতবর্ষের উপর বারংবার আক্রমণ চালায়। পরিণামে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে এবং তার স্থানে উদ্ভব ঘটে কনৌজ, মালব, সৌরাষ্ট্র, বঙ্গ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের। গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলে ক্রমে গ্রামভিত্তিক ও জমিদার সামন্ত প্রভু নির্ভর সামন্ত ব্যবস্থার উদয় ঘটে। সেসব ইতিহাস ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস। আমরা ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস শেষ করব 1757 সালে, যেদিন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ পায়। মধ্যযুগের ভারত। মধ্যযুগের ভারতের ইতিহাস আলোচনা করতে গেলে দু ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। প্রথম সমস্যাটা হলো যুগ বিভাজন। 550 সালে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে মধ্যযুগের আলোচনা শুরু হলেও এর শেষ যে কোথায় তার যেন কোনো কুল কিনারা নাই। যদি আমরা ইউরোপীয়দের আগমনকে আধুনিক যুগের সূচনা ধরি, তাতে বড় ধরনের ঝামেলা হয়। কারণ ইউরোপীয়দের আগমন শুরু হয় 1498 সাল থেকে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা যেদিন ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন, ঠিক সেই সময় ভারতবর্ষে চলছিল মুসলিম শাসন। তারপরে দিল্লির ক্ষমতা দখল করল প্রভাবশালী মোগল রাজবংশ। আধুনিক জাতি রাষ্ট্রের ভিত্তি, ভাষাগত সংস্কৃতি এসব কিছুই ছিল না মোগল আমলে। মোগল আমলকে তাই কিছুতেই আধুনিক যুগ বলা চলে না। মোগল সাম্রাজ্যের পতন হয় 1857 সালে। আধুনিক যুগের ভিত্তি যদি 1857 সাল থেকে ধরি, তাহলেও জটিলতা বাড়ে। কারণ ভারতবর্ষে ততদিন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়ে আধুনিক চিন্তাধারা প্রকাশ করতে শুরু করেছে। এসব ঝামেলা দূর করার একটা অংশ হিসেবে 1757 সাল থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাস বর্ণনা করব। যুগ বিভাজন যদি হয় মধ্যযুগের ভারতের ইতিহাস বর্ণনার প্রথম সমস্যা, তাহলে দ্বিতীয় সমস্যাটা হলো খণ্ড বিখণ্ড ভারতবর্ষের ইতিহাস। গুপ্ত সাম্রাজ্যের পর আর ভারত অখণ্ড থাকেনি। গুপ্ত সাম্রাজ্যের আমলে দক্ষিণ ভারত কার্যত উত্তর ভারত থেকে আলাদা হয়ে যায়। তারপরে ভারতবর্ষের নানা প্রান্তে অজস্র ছোট বড় রাজবংশ গড়ে ওঠে। ভারত হয়ে পড়ে শত শত খণ্ডে বিভক্ত। মুসলিমরা ভারতবর্ষের প্রায় প্রতি কোণে বিজয় অভিযান পরিচালনা করে। অনেকদিন পরে ব্রিটিশরা এসে তারপর বিশাল ভারতকে তাদের শাসনের ছায়াতলে নিয়ে আসে। প্রাসেদ বলল, তাহলে কি আমরা বলতে পারি খণ্ড খণ্ড ভারতকে একত্র করার অবদানটা ব্রিটিশেরই প্রাপ্য? অবশ্যই, কারণ মৌর্য সম্রাট অশোকের পর আর এত বড় শাসক আসেনি যিনি বলতে পারতেন তিনি পুরো ভারতবর্ষের রাজা। অবশ্য অনেক ঐতিহাসিক সম্রাট অশোকের সাথে মোগল সম্রাট আকবরের তুলনা দিয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে, সম্রাট আকবরের সময় পুরো ভারত এক ছিল না। আমাদের খোদ বঙ্গাল মুল্লুকেই সম্রাট আকবরের সময়ও পুরো ভারত এক ছিল না। আমাদের খোদ বঙ্গাল মুল্লুকেই বিদ্রোহের পতাকা উড়েছে 12 ভূঁইয়াদের নেতৃত্বে। যাই হোক, আমরা এখন গুপ্ত পরবর্তী শততা বিভক্ত ভারতের ইতিহাসে আলোচনা করব। পুষ্যবতী বংশের সম্রাট হর্ষবর্ধন। গুপ্ত বংশের দুর্বলতার সুযোগ নিয়ে যে সমস্ত রাজ্যের উত্থান ঘটে, তার মধ্যে থানেশ্বরের পুষ্যবতী বংশ তাদের মধ্যে অন্যতম। থানেশ্বরের শক্তিকে উজ্জ্বল করে তুলেছিলেন পুষ্যবতী বংশের চতুর্থ রাজা প্রভাতকর বর্ধন। তিনি স্বাধীন রাজা হিসেবে মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। বাণভট্ট রচিত হর্ষচর্চিত বই অনুযায়ী প্রভাতকর বর্ধনের পুত্র রাজ্যবর্ধনের নেতৃত্বে 604 সালে হুনদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। রাজ্যবর্ধনের ছোট ভাই হলেন পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। স্বাধীন বাংলার প্রথম শাসক হিসেবে শশাঙ্ককে সব ইতিহাসবিদরাই মেনে নিয়েছেন। রাজ্যবর্ধন 606 সালে কনৌজের দিকে অগ্রসর হলে বাংলার শাসক শশাঙ্কের সাথে তার যুদ্ধ হয়। যুদ্ধে রাজ্যবর্ধন মারা যায়। তাই ক্ষমতায় বসে হর্ষবর্ধন শশাঙ্কের রাজ্য দখল করার জন্য অগ্রসর হন। সন তারিখ ও ঘটনাবলী নিয়ে অনেক মতবিরোধ আছে। তবে কামরূপের রাজা ভাস্কর বর্মন হর্ষবর্ধনের সাথে হাত মেলালে শশাঙ্ক পরাজিত হন। শশাঙ্কের মৃত্যুর পর বাংলাও হর্ষবর্ধনের অধিকারে আসে। হর্ষবর্ধনের সময় বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন। এই তথ্যটা মনে রাখা জরুরি। এই খ্যাতিমান চৈনিক পর্যটক 629 খ্রিস্টাব্দে স্বদেশ থেকে যাত্রা শুরু করেন। অবশেষে তিনি সমরকন্দ হয়ে 630 খ্রিস্টাব্দে গান্ধারে আসেন। 14 বছর ভারতবর্ষে পরিভ্রমণ করে হিউয়েন সাং চীনের পথে
পাড়ি জমান। শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে হর্ষবর্ধনের খ্যাতি রয়েছে। বিদ্যা ও সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন বলে হর্ষবর্ধন কাদম্বরী ও হর্ষচরিত গ্রন্থের লেখক বাণভট্টকে তার সভাসদ করেছিলেন। হর্ষবর্ধনকে উত্তর ভারতের শেষ হিন্দু সম্রাট বলা হয়। গুপ্ত যুগের বিশৃঙ্খলা দূর করে তিনি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন। দক্ষিণ ভারতে সে সময় পল্লব ও চুল রাজবংশ গড়ে উঠেছিল। সেসব নিয়ে আমার বিস্তারিত আলোচনা করব না।